দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাব সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে স্বরবিথি থিয়েটার প্রযোজিত নাটক অ্যাম্বুলেন্স। আজ থেকে গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলমের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। ব্যবসা আমি তোমার চেয়ে ভালো বুঝি, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। কি বললি? মামা, আমি পড়ালেখা করেছি বিজনেস নিয়ে, আমি জানি ব্যবসাটা কিভাবে করতে হয়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কিছুই জানি না? ভাইয়া কি করছে একটু ঠিক করে বলবে? ফাইল ম্যানিপুলেট করছে, কারোর কাজ নিজেদের নামে নিচ্ছে, নিজেদের কাজ অন্য কাউকে পাইয়ে দিচ্ছে বা কারো ক্ষতি করছে। আর এসব নাকি অফিস পলিটিক্স। রাত 9:30 থাকছে একক নাটক। ইস, আপনার হাসিটা যে কি সুন্দর, আমার হাসি তো সুন্দর। এই তুমি সারাক্ষণ এত হাসো কেন? আপা, আমার সিকনিয়ে লাগাইতে ভয় লাগে। কিসের ভয় লাগে? মিলন থাকে না একটা ছেলে মানুষ। আজকে একটু তাড়াতাড়ি ফিরেন মিলন ভাই। কেন? তোমার কাছে আমার নীড়, ব্যথারা এখানে করে ভিড়। ঝড়ের রাতে তুমি তো তীর, তুমি আমার ঠিকানা নিবিড়। ভেঙে গেছে যে আমার হাসি আবার কাল হয়ে দাঁড়াইছে। মানুষ আসলে সব হাসি বুঝতে পারে না। ফেরাতে পারবে না কিছুই, তবু ভালোবেসে তোমাকে ছুঁই। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে, এবার আলাপন। সম্প্রতি সৈয়দ বদরুদ্দিন হুসাইন স্মৃতি স্মারক সম্মাননা 2026 পেয়েছেন নাট্যজন কামাল বায়েজিদ। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা ও নাট্য সংগঠক কামাল বায়েজিদ। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি সৈয়দ বদরুদ্দিন হুসাইন স্মৃতি স্মারক সম্মাননা 2026 অর্জন করবার জন্য। কেমন লাগছে? মানে কোনো কিছু প্রাপ্তিতে অবশ্যই আনন্দ থাকে, আর শিল্পের ঘরের প্রাপ্তি তো আরও বেশি আনন্দদায়ক। এটি আমার জন্য প্রায় নতুন মতোই নতুন। মানে সৈয়দ বদরুদ্দিন হুসাইন আমাদের একজন নাট্যগুরু, মানে তার লেখা নাটক, তার পৃষ্ঠপোষকতা নাটকের প্রতি একটি দলকে সে পরিচালনা করতেন। সে মারা গেছেন, তার স্মৃতিতে যে নাট্য উৎসবটা হয় সেটি একটি সম্ভ্রান্ত কাজ মনে আমি মনে করি। পদাতিক নাট্য সংসদ টিএসসির আয়োজনে এই নাট্যোৎসবটি হয়েছে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই যে প্রতি বছর তারা এ ধরনের একটি আয়োজন করে থাকে, সম্মাননা দিয়ে থাকে, নাট্যোৎসব করে থাকে, সৈয়দ বদরুদ্দিন হোসাইনকে স্মরণ করে থাকে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রথমত দেখেন, আমাদের শিল্পে নাট্যজনকে সম্মান করাটা খুব প্রয়োজন জিনিস। উনি কিন্তু বেঁচে থাকেন ওনার কর্মে, তেমনি আমাদের মাঝে নাট্যশিল্পীদের মাঝে। সৈয়দ বদরুদ্দিন হুসাইন বেঁচে আছেন পদাতিকের মাধ্যমে। পদাতিক তাকে প্রতি বছর স্মরণ করে, পাশাপাশি আমরা যারা নাট্যকর্মী তারাও তাকে
শ্রদ্ধার সাথে স্মরণ করি। শুধু পুরস্কার প্রাপ্তিতে গিয়েছি তা না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সৈয়দ বদরুদ্দিন হোসেনের যেই নাট্য উৎসবটা হয় প্রতি বছরে কিন্তু আমরা বিপুল সংখ্যক নাট্যকর্মী সেখানে উপস্থিত থাকি। জি। মানে এটা একটা রেওয়াজ আর কি আমাদের। এবারে যে সম্মাননা আপনি পাবেন সেটা আপনি কবে জেনেছেন এবং যখন জানলেন তখন ঠিক সেই মুহূর্তে কি মনে হলো? আচ্ছা, এটা নিয়ে ইন্টারেস্টিং। যখন আমি খুব বেশি দিন আগে জেনে, 1 সপ্তাহ আগে জেনেছি, আমি যারা উদ্যোক্তা তাদেরকে বলেছিলাম আমার চেয়ে অনেক যোগ্য মানুষ রয়েছে থিয়েটারে, পদাতিকের মানে এই উদ্যোগটাকে আমি সমর্থন করি, কিন্তু আমি অনুরোধ করছি অন্য কাউকে দেওয়ার জন্য। তখন তারা একটু মনে কষ্ট পেলেন, যে একটু আশা করেছিলেন। তাই বললাম না, ঠিক আছে, মনে কষ্ট দেব না, আমি পুরস্কারটি গ্রহণ করবো এবং আমি ধন্য হতে চাই। এই যে এতগুলো বছর, দীর্ঘ 49 বছর নাটকের প্রতি আপনার একটা অবদান আছে। আমি বলবো অবদানের চাইতে ভালোবাসা শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য, কারণ ভালোবাসা না থাকলে এতগুলো বছর এক জায়গায় থাকা সম্ভব হতো না। এর মধ্যে অনেক রকম চড়াই উতরাই অনেক কিছু গেছে। সব থেকে চ্যালেঞ্জিং সময়টা কোথায় ছিল, কখন ছিল? এটাই খুব ভালো কথা বলছেন। আসলে প্রেম 49 বছর থাকে কিনা কঠিন বিষয়। এখনকার প্রেম হয়তো সেটাও থাকে না। কিন্তু আমরা ধরেন থিয়েটার যখন করতে আসি তখন সবেমাত্র কলেজে পড়ি। হ্যাঁ, এরপরে থিয়েটারকে আমাদেরকে ভালোবাসার যেটা হচ্ছে যে একটি ভালো কাজ করতে হবে। আমি থিয়েটারটা করেছি সেই পেশেন্টটা নিয়ে, আমি বড় অভিনেতা হতে পারবো কিনা জানি না, একজন ভালো মানুষ হতে পারবো, একজন সৎ মানুষ হতে পারবো, একজন সাহসী মানুষ হতে পারবো। সেখানে আমার যে নাট্যগুরু নাসিরুদ্দিন ইউসুফ, সেলিম আল দ্বীন আমাকে সেই শিক্ষাটা দিয়েছেন যে এই 3টি গুণ যেন থাকে একটি মানুষের মধ্যে। আমরা সেটাই অর্জন করার চেষ্টা করেছি, জানি না পেরেছি কিনা। 49 বছর অনেক চড়াই উতরাই হয়েছে। আপনি জানেন ঢাকা থিয়েটারে আমি কাজ করি, আমাদের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিলেন, চলে গেছেন, এখনও আছেন। আমরা সেই কাজ করছি। ঢাকা থিয়েটার বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন, যারা গ্রাম থিয়েটারও করেন। আমরা শিকড়ের সন্ধানে থিয়েটারটা করি, দেশজ নাট্যকে আমরা পৃষ্ঠপোষকতা করি, সেইভাবে কাজ করে আসছি। সেই একটি পর মানে যুগ, 3টা-4টা যুগ চলে যাচ্ছে, 4-12-48 বছর চলে যাচ্ছে। তারপরে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে এখনো থিয়েটার করছি, আগামীতে যেন করতে পারি। নিঃসন্দেহে। যেটা জানতে চাইছিলাম যে সব থেকে চ্যালেঞ্জিং সময় কোনটাকে বলে মনে হয়েছে আপনার নিজের জীবনের ক্ষেত্রে হোক, নিজের জীবনে নাটকের যে জায়গাটা সেখানে হোক, কিংবা এই যে গ্রুপ থিয়েটারে থাকা এতগুলো বছর সেই জায়গাতে হোক? চ্যালেঞ্জিংটা খুব প্রফেশনের। দেখেন, থিয়েটার করে আমরা কিন্তু কিছুই পাই না, আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াই। এই বনের মোষটাকে, সেটা আপনাকে বলছিলাম, সামাজিক অসঙ্গতি, এই যে মাদক, এগুলার বিরুদ্ধে আমাদের কথা বলা, এই বনের মোষ তাড়াই। কিন্তু ধরেন প্রফেশনালি আমি ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি। আমি জানি যে থিয়েটারটা করতে হলে এগুলো করা যায় না। থিয়েটারের জন্য ভালোবাসা এবং ডেডিকেশনটা লাগে। সকাল সন্ধ্যা থিয়েটারের জন্য সময় দিতে হয়, কিছু পাওয়ার আশা না, একবারে মানে প্রফেশনটাকে খুব কষ্ট হয় আমাদের চলতে, জীবনে চলতে, আর্থিকভাবে, সামাজিকভাবে। সেখানে আমরা এই লড়াইটাকে আমরা একসেপ্ট করে নিয়েছি এবং এখন আশা করি যে ভালো আছি। সেটাই। একদম শুরুর গল্পটা যদি জানতে চাই, এই থিয়েটারের ঝোঁকটা আসলে কেন তৈরি হয়েছিল আপনার মধ্যে? মানে এটা একটু পাগলা। আমি থিয়েটারটা স্কুল থাকতে থিয়েটারটার সাথে জড়িত ছিলাম। পরে যখন ঢাকা থিয়েটারে ঢুকি, ঢাকা থিয়েটার একটি বিশাল সংগঠন ছিল। আমার মনে আছে, আপনি দেখবেন, তখন আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, এরা বিখ্যাত অভিনেতা টেলিভিশনে। আমরা টেলিভিশনে তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যেতাম। একদম। তখন আমি আফজাল হোসেনকে একদিন বললাম যে আমি থিয়েটারটা করতে চাই। তার ধারণা ছিল না থিয়েটার কেমন। সে বললো, ঘর ঝাড়ু দিতে পারেন? তা আমি চিন্তা, আমি ঢাকা কলেজে পড়ি, আমি একটা ছেলে, ঢাকা শহরের ছেলে, আমি কেন ঘর ঝাড়ু দিতে যাবো? তখন এইটা উনি বললেন যে না, থিয়েটারটা করলে এগুলো করতে হবে। ভাবলাম যে ঠিক আছে, এই চ্যালেঞ্জটা নেই, এই চ্যালেঞ্জ ঘর ঝাড়ু দিয়ে যেতেই পারে, তো খারাপ না, এগুলো তো করতেই হয়। তো আমি কাউকে ছোট করছি না। তখন আমরা সেইখান থেকেই, সেই 1977 সাল থেকেই থিয়েটারের সাথে লেগে আছি। এখন 49 বছর পেরিয়ে গেছে। তো আমাদের আফজাল হোসেন এখনও থিয়েটারের সাথে জড়িত আছেন, রাইসুল ইসলাম আসাদ প্রবাসে থাকেন। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেমন শিল্পের জায়গাটা শিখেছি, মানুষ হবার জায়গাটা শিখেছি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা মনে করি আমাদের একটি জেনারেশন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। কিভাবে থিয়েটার শিল্প করা যায়, নান্দনিক শিল্পটা খুব ইম্পর্টেন্ট জীবনের জন্য এবং রাষ্ট্রের জন্য। যখন আপনি থিয়েটার শুরু করেছিলেন তখন কি আপনি অভিনয় শিল্পী হতে চেয়েছিলেন না নির্দেশক হতে চেয়েছিলেন? মানে কি বুঝে, একটা তো টার্গেট থাকে, একটা টার্গেট গোল থাকে, সেটা কি ছিল? প্রথমে শুরু ছিল আমি অনেক বড় অভিনেতা হব, আচ্ছা, বিখ্যাত অভিনেতা হয়ে যাব। কিন্তু যখন থিয়েটারে ঢুকলাম, থিয়েটারের কনসেপশনটাই আলাদা। চেয়ার, মহিলা সুবিধার চেয়ারগুলো বসাতে হয়,
এই ঘর ঝাঁটা ঝাড়ু দিতে হয়, কেটলি করে চা আনতে হয়, মানে জুনিয়র ছেলেপেলেদের এই কাজগুলো করতে হয়। তারপরে পড়াশোনা করতে হয়, নিয়মিত পড়াশোনা করতে হয়। থিয়েটারে পড়াশোনা ছাড়া থিয়েটার হয় না। আমাদের পাঠ্যসূচি ছিল এইটা রবীন্দ্রনাথ পড়বেন, বঙ্কিমচন্দ্র পড়বেন, তারপরে গ্যাটে পড়বেন, শেক্সপিয়ার পড়বেন, মানে এই জিনিসগুলো আমাদেরকে মোটামুটিভাবে কিন্তু থিয়েটার পাঠ্যসূচির মধ্যে ছিল। তারপর মানে ছিল ফিজিক্যাল প্রাথমিক একটা পার্ট থিয়েটারে। হ্যাঁ, একেবারে মানে কঠিন কাজগুলো ছিল। সুতরাং আমার তখন যে অভিনেতা হওয়ার যে শখ ছিল সেটা ভেঙে গেছে। আচ্ছা। আর চিন্তা করেছি যে সৃষ্টিকর্তা যদি কোনোদিন অভিনয় করান তারপরে করব। তারপরে আমি ঢাকা থিয়েটারে অনেকগুলো নাটক, প্রায় 20টি নাটকে অভিনয় করেছি। সেখানে প্রায় 1,500 বার মঞ্চে উঠেছি, পারফরমেন্স করেছি। আর অন্যান্য টেলিভিশনে এগুলো তো করেছি। 1,500 বার, হ্যাঁ, অনেক। 1,500। আমি প্রথমবারের কথা জানতে চাইবো, প্রথমবার মঞ্চে দাঁড়ানো যে কোনো মানুষের জন্য একটা অন্যরকম অনুভূতি। সেটা কোন নাটক নিয়ে উঠেছিলেন বা কেমন লেগেছিল মনে আছে কিনা? শকুন্তলা। শকুন্তলা চণ্ডাল একটা ক্যারেক্টার। গোপনে হরিণ মেরেছি, খাস এক হরিণ মেরেছি। আমার কোয়ার্টিস্ট ছিল সুবর্ণা মুস্তাফা। আমি তো নার্ভাস হয়ে গেছিলাম। প্রথম নাটকে? হ্যাঁ, সুবর্ণা মুস্তাফা। নার্ভাস হয়ে গেছি যে সুবর্ণা মুস্তাফা কিন্তু অভিনেত্রীর সাথে কীভাবে ডায়লগ বলবো। না, শি ওয়াজ ভেরি নাইস। এবং আমাদের ফরিদি ভাই তখনও ছিলেন। ফরিদি ভাই অনেক কোঅপারেট করেছেন। তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম না, অভিনয়ের কোনো কঠিন কাজ না, কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কনসেন্ট্রেশন যেই হন না কেন যেই হন সেটা না কেন, ইম্পর্টেন্ট না। তারপরে কোনো ভয় হয়নি। তারপর অনেকের সাথে বড় বড় অভিনেত্রীদের সাথে কাজ করেছি, কখনো ভয়টার কাজ। কখনো এমন হয়েছে যে ডায়লগ ভুলে গেছেন কিংবা যে ব্লকিং গুলো থাকে সেই ব্লকিং গুলো একটু মিস্টেক হয়ে গেছে? ডায়লগ ভুলে গেছি। আচ্ছা। ডায়লগ ভুলে গেছি, আবার সেটাকে ইম্প্রোভাইজ করতে। আমাদের তো ওই যে ইম্প্রোভাইজ শিখায় যে সাডেনলি যে কোনো কিছু ঘটতেই পারে মঞ্চে। আচ্ছা। আমরা রাস্তায় চলতে অনেক কিছু ঘটতে পারে না, তেমনিভাবে মঞ্চে অনেক কিছু ঘটে যেতে পারে, কিন্তু ইম্প্রোভাইজটা শিখে দেওয়া হচ্ছে যে তুমি কি করবা। তখন আমরা ওই ইম্প্রোভাইজটা তাৎক্ষণিকভাবে ইম্প্রোভাইজটা করেই ওইটা কাটায় উঠতে। ডায়লগ তো ভুল হয়েছে, অনেকবার হয়েছে। সে এতবার 1500 বারের মতো মঞ্চে উঠেছি, তখন তো ভুল হতেই পারে, এটা খুবই কিন্তু মেজর কোনো ইহা নেই। তারপরে বড় বড় অভিনয়, আমরা গর্বিত যে আফজাল হোসেনের মতো অভিনেতার সাথে অভিনয় করেছি। পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পিয়ার, শিমুল ইউসুফ, সুবর্ণা মোস্তফা, শমী কায়সার, নাইল আজাদ নূপুর, মানে এই বিশাল একটা বাহিনীর সাথে অভিনয় করেছি মঞ্চে। আজকে এই 49 বছরে এসে আপনার কাছে যদি জানতে চাই সবচেয়ে মেমোরেবল শো আপনার জন্য কোনটা ছিল, কোথায় ছিল? এটা ছিল দ্য টেম্পেস্ট, লন্ডন অলিম্পিকে 2012। লন্ডন অলিম্পিক, আপনি জানেন 2012তে অলিম্পিক হচ্ছে। অলিম্পিকে একটি পার্ট ছিল শেক্সপিয়ারের 36টা নাটক উনি লিখেছিলেন। এই নাটকটা 36টি ভাষায় ওয়ার্ল্ডে হয়েছে। ওয়ার্ল্ডের 36টি ভাষা নাটকগুলো সব লন্ডনে গ্লোব থিয়েটার হয়েছে। গ্লোব থিয়েটারে বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম। বাংলা ভাষার নাটকটা যেটা হয়েছিল দ্য টেম্পেস্ট, এটা আমরা গিয়েছিলাম। এবং আমরা অসাধারণ অনুভূতি, গ্লোব থিয়েটারে পারফরমেন্স করছি। সব ইংলিশ দর্শক মুগ্ধ হয়ে গেছে আমাদের পারফরমেন্স দেখে, মানে করতলে। সেটা একটা আমার জীবনের সবচেয়ে বড়। এই যে আন্তর্জাতিকভাবে গ্রুপ থিয়েটার যেইভাবে প্র্যাকটিস হয় এবং আমাদের দেশে আসলে আমরা যে থিয়েটারটা প্র্যাকটিস করি, পার্থক্য কোথায় দেখেন? এই যে আর একটা খুব মূল্যবান কথা বলে ফেললেন। আমরা হলে নিজের খেয়ে বনের মোষ তারাই। অর্থাৎ আমি থিয়েটারটা করে কোনো প্রাপ্তি নেই। আমার বন্ধু বান্ধবরা সবাই জিজ্ঞাসা করছে, বা আপনিও জিজ্ঞাসা করতে পারেন, থিয়েটার করে কী পান, কত টাকা পান? হ্যাঁ, তো থিয়েটার করে কোনো কিছু পাওয়া যায় না বাংলাদেশের বাইরে, মানে পৃথিবীর সব দেশেই প্রফেশনাল থিয়েটার। আমরা শুধু অ্যামেচার থিয়েটারে পড়ে আছি, কারণ আমাদেরকে অনেক জায়গায় ধরেন অনেক রকম হয়, আমাদের পৃষ্ঠপোষকতাটা নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাটা খুবই কম। এবং কোনো বড় যে ভারতবর্ষে যেমন বিড়লা, টাটা, এরা কিন্তু থিয়েটার হল করে দেয়, বিভিন্ন রকমের মানে সুবিধা করে দেয় না, বিদেশি উৎসবের জন্য তারা স্পন্সর হয়। আমাদের এখানে একেবারেই নেই, যেটা আমাদের দুর্ভাগ্য বলতে হয়। তারপরে থিয়েটারটা, এই দেশের থিয়েটার যারা করে তারা একেবারে শুধুমাত্র ভালোবাসা, একেবারে ভালোবাসা। এখন যদি বলি থিয়েটার কেন করতে আসছো, আমরা প্রশ্ন করি, বলতে পারে না, কারণ আমি জানি ওর একটা ভালোবাসা আছে। প্রেমটা তো সহজ বলা যায় না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে ভালোবাসতে চায়। সেটাই এই থিয়েটারের লোকরা ভালোবাসে। গান তো যে গায় সে কিন্তু ভালোবাসা থাকে, কিন্তু পয়সা থাকে। আপনি যখন থিয়েটার শুরু করেছিলেন তখন আপনি তরুণ ছিলেন। হ্যাঁ, এখনকার কোনো একজন তরুণ যখন থিয়েটার করতে আসে, তাদের মনস্তাত্ত্বিক জায়গায় এবং আপনি যে সময় শুরু করেছিলেন তরুণ হিসেবে, আপনার মনস্তাত্ত্বিক জায়গা পুরোটাই আলাদা ছিল। যখন ওই প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষকের জায়গাতে দাঁড়ান, নতুনদেরকে দেখেন, কি মনে করেন তাদের মনস্তাত্ত্বিক জায়গাতে পার্থক্য কোথায় কোথায় রয়েছে এখন? মানে ভালোর দিকটাকে বলি। হ্যাঁ,
এখন তরুণরা অনেক মেধাবী, নিঃসন্দেহে। অনেক মেধাবী, তারা পড়াশোনা করে, তারা পৃথিবীর সমস্ত কিছুর সাথে সংযোগে থাকে, তখন সংযোগে থাকা অবস্থায় কিন্তু সে থিয়েটারটা করতে আসছে। আর আমরা থিয়েটারটা করেছি একেবারে সাদা কালোর যুগে, সাদা কালো টেলিভিশনের যুগে থেকে থিয়েটারটা শুরু করেছি। সুতরাং আমাদেরকে এখানে পারসেপশনটা অনেকটা ভিন্ন, অবশ্যই। কিন্তু আমাদের মধ্যে শুধু নিখাত একটা ভালোবাসা ছিল, থিয়েটারটা করব, ভালোবাসবো, থিয়েটার সোসাইটির জন্য কিছু একটা করতে পারলে এটা আমাদের ভালোবাসা, এটা আন্দোলন ছিল। থিয়েটারটার ভালোবাসা একটা আন্দোলন। আপনি জানেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশে যতগুলো নাটক মঞ্চ তৈরি হয়েছে সরকারিভাবে, সবগুলো কিন্তু এই থিয়েটার কর্মীদের দাবির কারণে, আমাদের এইসব দাবির কারণে। তখন আমাদের ভালোবাসাটা ছিল, কোনো প্রাপ্তি ছিল না। এখনকার ছেলে মেয়েদের কিন্তু প্রাপ্তি থাকে, এইটা হলো ব্যাড দিক, যে তা সে কিন্তু পেতে চায়, প্রত্যাশা থাকে। হ্যাঁ প্রত্যাশা থেকে চায়। সে কি চায়? সে নিশ্চয়ই কিছু একটা বিনিময় চায়, তার কাছে একটা বিনিময়, আমি থিয়েটারটা করব, তার বিনিময়ে আমি কি পাবো, এইটা দুঃখজনক। কিন্তু তারা অত্যন্ত মেধাবী। এখন ভালো ভালো অনেক নাটক হচ্ছে, মঞ্চ নাটক হচ্ছে, তরুণরাই করছে। আমরা প্রত্যাশা করছি এই তরুণদেরকে পৃষ্ঠপোষকতা করলে এরা আরো অনেক ভালো কাজ করবে। আমরা জানি আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন। তো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আসলে কি কি কাজ করছে, থিয়েটারটা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ তারা গ্রহণ করছে? আপনি জানেন কিনা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সারা দেশে, দেশব্যাপী জাতীয় ভিত্তিক একটি সংগঠন। আমাদের প্রায় 300-র মতো সংগঠন, বিভিন্ন শাখা সংগঠন আছে, সেগুলো মিলেই এটা ফেডারেশনটা। আমাদের যে আমরা প্রথমত চাই থিয়েটারটা হোক, পরিবেশটা চাই, আর সবচেয়ে তার আগে চাই এখন সুরক্ষা। আর থিয়েটার কর্মীর, একটি নারী থিয়েটার কর্মীর, একটি পুরুষ থিয়েটার কর্মীর সুরক্ষাটা চাই। সুরক্ষাটা সমাজ এখন বিভিন্নভাবে বিশৃঙ্খল অবস্থায় থাকে, একটা সোসাইটি আসে, একটা সমাজে, একটা দেশে, তখন আমরা চাই সুরক্ষাটা। এখন একটা নারী থিয়েটার করে বাড়ি যাচ্ছে বা থিয়েটার করতে আসছে, তারকে আপনি একটা সুরক্ষা দিবেন। এইটার জন্য কিন্তু আমরা এখন খুব আন্দোলনটা, আমাদের থিয়েটার যেহেতু একটা আন্দোলনমুখী সংগঠন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আমাদের আন্দোলনের ফসল শিল্পকলা যেমন পেয়েছি, আমাদের আন্দোলনের ফসলে যেরকম এই দেশে বিভিন্ন রকমের রেয়াত চলে গেছে, ট্যাক্স চলে গেছে থিয়েটার উপর, তেমনিভাবে একটি আন্দোলন হলো থিয়েটার কর্মীদের সুরক্ষা এবং প্রফেশনালিজম। প্রফেশনালিজম না হলে থিয়েটার ভালো শিল্পী কেন আসবে? আমি অনেক একটি কথা বলতে পারি কিনা, ওই যে হুমায়ুন ফরিদি যখন অভিনয় করতেন, তখন উনি বলছেন যে সেই সময় 90 দশকের শুরুতে বলছে, আমি যদি 10,000 টাকা মাসে ইনকাম করতে পারতাম আমি থিয়েটারটাই করতাম। কিন্তু ওনাকে কে দেবে টাকাটা থিয়েটার করে? তখন উনি ফিল্মে চলে যান। তাই আমাদের এখানে অনেক মেধাবী টেলিভিশনে যারা অভিনয় করছেন, তারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডে আসছে, থিয়েটারে সময় দিতে পারছেন না শুধুমাত্র প্রফেশনাল কারণে, যে সে তার কোনো প্রাপ্তি নাই। তা আমি আপনার মাধ্যমে জানাতে চাই, রাষ্ট্র যদি থিয়েটার কর্মীদেরকে যেমন ধরেন অনুদান দেন, যে একটা মাসরা বেদ স্যালারি গ্র্যান্ট করেন, তাইলে থিয়েটারটা বেঁচে যাবে, আগায় যাবে। নতুনদের মধ্যে তো অনেক সম্ভাবনা আছে। থিয়েটার থেকে যখন কেউ একজন ক্যামেরার সামনে কাজ করছে, তার এক্সপ্রেশন, তার অভিনয় একেবারেই আলাদা করা যায়। আবার যখন কেউ থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, তার অভিনয়, সেখানে আমি ছোট করছি না, কিন্তু সেটা আলাদা করা যায় কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে। তো সেই জায়গাতে কি মনে করেন যে আসলে শিখে আসাটা কতটুকু জরুরি? ভীষণ জরুরি। আপনি বা আমি, আমাকে যদি এখন ফুটবল খেলতে পাঠাতে পারবো না। খেলাটা শিখতে হবে, দাবা খেলাটা শিখতে হবে। আপনি দেখবেন পার্থক্যটা কেন হয়, একজন থিয়েটারের কর্মীকে কিন্তু আমরা যে বললাম না, পড়াশোনার উচ্চারণ শেখানো হয়, ডেলিভারিটা শেখানো হয়, এবং তার দাঁড়ানোটা কীভাবে দাঁড়াবে, একটি ক্যারেক্টার কীভাবে, একটা মহারাজা কীভাবে দাঁড়াবে, একটি দুর্বল চিত্তের লোক কীভাবে দাঁড়াবে, বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখানো হয়। এবং সবচেয়ে বড় কথা, রং শেখানো হয়। অভিনয়ের একটি রং থাকে, প্রতিটা ক্যারেক্টারের একটি রং থাকে, সেই রংটা শেখানো হয় থিয়েটার থেকে। সুতরাং যারা থিয়েটার আসছে, আমি নাম বলছি না, এখন যারা অভিনয় করছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, শহীদুজ্জামান সেলিম অসাধারণ অভিনয় করে, আমাদের চেয়ে বয়সে কম, কিন্তু কেন করে সে? কারণ সে দেখবেন ভার্সেটাইল ক্যারেক্টার করছে, সে কারণ সে থিয়েটারটা করেছে। সে থিয়েটার প্রায় 30 বছর থিয়েটার করেছে, যে এখনও প্র্যাকটিস আছে। কিন্তু সে এই যে অভিনয় শিল্পীরা তৈরি হয়, পার্থক্যটা ওইখানে। আপনি দ্রুত যেতে চান না শিখে যেতে চান, দ্রুত যারা যেতে চায় তারা কিন্তু টপ পড়ে যায় একটা সময়। যে আপনি নাম বলতে পারবেন না যে এমন অভিনয়তে যে যার কোনো ট্রেনিং নেই, সে কয়েক বছরের বেশি, 2-3 বছর ভালো লাগে, একটা ফেম হয়, অনেক পরিচিতি হয়। কারণ বিনোদন আর শিল্প দুইটি পার্থক্য আছে। বিনোদনটা একটা আর্ট,
কিন্তু সব বিনোদনই কিন্তু থিয়েটার না বা সব বিনোদনী শিল্প না। শিল্প নয়। বাহ, দারুণ একটি কথা বললেন, ভীষণ ভালো লাগলো কথা বলে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সকালে এমন একটা অনুষ্ঠান করছে, ভোরবেলা সবাই যেন অনুষ্ঠানগুলো দেখে। ভালো থাকবেন, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।